প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা অবগত হতে যাচ্ছি কমন ভার্ব সম্পর্কে, যেগুলো সাধারণত আপনি যখন ইংরেজি পড়তে যাবেন, অর্থাৎ নিউজ পেপার, আইএলটিএস রিডিং স্কিল বা অন্যান্য ইংরেজি যখন পড়তে যাবেন, তখন আপনি এই ভার্বগুলোকে কমন পাবেন। সাধারণত আপনি পাবেন। এরকমই ১০০টি ভার্ব এখানে আছে, যেই ভার্বগুলোর অর্থসহ প্রতিশব্দ দেওয়া আছে। তার মানে প্রতিটি ভার্বের অল্টারনেটিভ ভার্ব হিসেবে আরো ৩ টি, ৪ টি বা ৫ টি যেগুলো এভেইলেবল আছে সেগুলো এখানে সংযোজন করা আছে। এখন প্রশ্ন হলো, আমি কেন এটার উপর ক্লাস নিচ্ছি? এটা তো রিডিং স্কিলের ক্লাস। তাহলে এইটা কেন নিচ্ছি? দেখুন, এইটা নিচ্ছি এজন্য, যদি আপনি আগে থেকেই সময় ও সুযোগ বুঝে এগুলোকে আয়ত্ত করে ফেলতে পারেন, ঠিক আমি যেভাবে দেখাই দিব, আপনি কিভাবে মনে রাখবেন, কিভাবে আপনার স্মরণে থাকবে, কিভাবে আপনি আপনার প্রয়োজনে এপ্লাই করতে পারেন, এই ব্যাপারটাই আমি আপনাদেরকে দেখাই দিতে যাচ্ছি। আচ্ছা, চলুন আমরা শুরু করতে পারি। আমি আশা করব আপনারাও আমার সাথে শুরু করে দিবেন। সিরিয়াসলি আপনি ক্লাস করতে বসে যাবেন। আচ্ছা, চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। ধরুন এখানে ১০ টি ভার্ব আছে। আচ্ছা, আপনিও এখানে ঠিক এভাবেই ধরে নিবেন ১০ টি ভার্ব আছে। এখন আপনি একটি, একটি করে দেখবেন। যেমন ধরেন আপনি স্টেট দেখলেন। এটার মানে হচ্ছে বিবৃতি দেওয়া বা উল্লেখ করা। অনেকগুলো অর্থ হয়। আবার এটার আরেকটি অর্থও আছে, মানে রাষ্ট্রকে নির্দেশ করে। আবারও মন্তব্য করাও হয়, আবারও মাঝে মধ্যে অবস্থাও বোঝায়। অনেকগুলো অর্থ আছে। আচ্ছা, আমি ওইদিকে যাচ্ছি না। আমি চাচ্ছি, ধরুন আপনি এই স্টেট এর অর্থটা জানেন। আচ্ছা, জানলে এটা দরকার নাই। ঠিক আছে? মানে এটা ঠিক আছে, এটা নরমালি থাকবে। জানলে কি এটা নরমালি থাকবে। এখন আপনি এইদিকে আসবেন। এটার প্রতিশব্দ। হ্যাঁ, সে এটা আপনি জানেন। আচ্ছা, রিমার্ক মন্তব্য করা এটা আপনি জানেন। নোট উল্লেখ করা আপনি জানেন। পয়েন্ট আউট উল্লেখ করা আপনি জানেন। মেনশন উল্লেখ করা আপনি জানেন। মানে আমি আপনাকে বলছি আপনি কিভাবে কি করবেন। আচ্ছা, এখন আসুন আমরা পরবর্তী ভার্বটি দেখি, অ্যাসার্ট। অ্যাসার্ট মানে হচ্ছে কোনো কিছু জোর দিয়ে বলা বা তাগিদ দেওয়া বা অনেক কিছু, মানে বলা যায় যে বলিষ্ঠভাবে বলা। আচ্ছা, এখন আপনি ধরেন এটা জানেন না। এখন আপনার কাজ হবে না এটাকে পড়া। আপনি এটা পড়ে ফেলবেন। কিভাবে পড়বেন জানেন? আচ্ছা, আপনি বলবেন এইভাবে, অ্যাসার্ট জোর দিয়ে বলা, অ্যাসার্ট জোর দিয়ে বলা, অ্যাসার্ট জোর দিয়ে বলা। এভাবে ৩ বার ৪ বার বলবেন। তারপর আপনি বলবেন, I asserted, আমি জোর দিয়ে বলেছিলাম। I assert, আমি সাধারণত assert করি, জোর দিয়ে বলি যে এটাই হবে। বা আপনি বলতে পারেন অমুক বা তমুক বা মাই টিচার, মাই ডক্টর কি asserted, জোর দিয়ে বলেছিলেন যে দিস উড বি, ইউ নো, whatever, যেকোনো একটা ভার্ব আপনি প্রাসঙ্গিকতা ক্রমে বসায় দিলেন। or this would take place, এটা ঘটবে। আমাকে স্যার জোর দিয়ে বলেছিলেন। এই যে মানে এপ্লাই করা, আপনাকে লিখে, লিখে আপনার সময় নাই, ঠিক আছে, দরকার নেই। আপনি নিজেই এপ্লাই করুন না। জাস্ট আপনাকে এখানে সাবজেক্ট হিসেবে বানান আর বলেন, I assert you, আমি জোর দিয়ে বলি। I assert it, আমি এটি জোর দিয়ে বলি। You assert, আপনি জোর দিয়ে বলেন। জাস্ট আপনি মুখে, মুখে এপ্লাই করুন। দরকার নেই আপনার মুখস্থ করা। আপনি নিজেই এপ্লাই করুন না। এমনিই হয়ে যাবে। আচ্ছা, এখন আসুন আমরা এই প্রতিশব্দের দিকে তাকাই। আর্স, এটার মানেটা হচ্ছে জোর দিয়ে বলা। কোনো কিছুকে জোর দিয়ে বলা। এমফেসাইজ, গুরুত্ব আরোপ করা। এখন যদি মনে করেন, ও হ্যাঁ, এমফেসাইজ আমার জানা আছে বাট আর্স জানা নেই। আচ্ছা, আপনি আর্স দিয়ে কয়েকটি বাক্য বলে ফেলেন। আপনি বলেন, আ I asked you, আমি আপনাকে জোর দিয়ে বলছি, and to do it, এটা করেন। he urged me, সে আমাকে জোর দিয়ে বলে। আচ্ছা, তারপর আপনি বললেন যে এটা করো, ওটা করো বা whatever, বা তিনি জোর দিয়ে বলেছেন যে, তার মানে আপনি এটিকে এপ্লাই করুন। বারবার বলুন। বারবার নিজে, নিজে চেষ্টা করুন। emphasize, demonstrate, এটার মানেটা হচ্ছে বলা। এটা অনেকগুলো অর্থ দেয়। দেখুন আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে রেখেছি যে এই demonstrate কয়টা অর্থ দিতে পারে। এটা protest অর্থ দেয়, ব্যাখ্যাপ করা, ব্যাখ্যা করা অর্থ দেয়, আবারও জোর দেওয়া অর্থ দেয়। তার মানে আপনি এটা বুঝে নিলেন যে যেই ভার্বটির পরে ব্র্যাকেটের মধ্যে যেই কটা ওয়ার্ড থাকবে সেই কটাই এর প্রতিশব্দ। আচ্ছা, এখন আপনি এই ডেমনস্ট্রেট কয়টা অর্থ জানলেন? একটা হচ্ছে প্রটেক্ট করা, মানে প্রটেস্ট যেটা হচ্ছে বিক্ষোভ করা। আবারও ডেসক্রাইব, ব্যাখ্যা করা, আবার জোর দেওয়া। স্ট্রেস মানে হচ্ছে জোর দেওয়া, প্রেশার দেওয়া।
এই অর্থেও মানে প্রেশার দিয়ে কিছু বলা অর্থে। এখন আপনার কি মনে থাকবে ডেমনস্ট্রেট আচ্ছা আপনি কয়েকবার বলেন যে আ ডক্টর কলিমুল্লাহ অর সলিমুল্লাহ whatever demonstrated মানে জোর দিয়ে বলেছিলেন যে, আচ্ছা এটা আপনি বারবার বলুন। আবার বলুন যে, আমি জোর দিয়ে বলেছিলাম। তার মানে আপনি কয়েকবার বলুন। ইনস্ট্যান্টলি আপনি নিজে বলতে থাকুন। আপনি এটাকে এপ্লাই করে ফেলেন। আপনার মাথার মধ্যে এমনিই চলে যাবে। মুখস্থ মানে একটা ব্যাপার কি জানেন? মুখস্থ করা আর এপ্লাই করা। এই ২ টার মধ্যে পার্থক্য এই জায়গায় আপনি মুখস্থ করে অনেক শব্দ মনে রাখতে পারবেন। কিন্তু যদি এপ্লাই না করেন তাহলে এটা আসলে মনে থাকবে কিন্তু আপনি পরিকত অর্থে যখন প্রয়োজন তখন মাথা থেকে আসবে না। এজন্য আমি বলছি আপনি যখন এটা শিখতেছেন তখন আপনি এটা মুখস্থ করুন। মাথার মধ্যে বারবার বলতে থাকুন। demonstrate, ইয়াপ he demonstrates আচ্ছা, protest, describe, stress এটা তো আমরা জানি। স্ট্রেস যদি আপনার না থাকে তাহলে এটাকে আবার বারবার বলুন। আচ্ছা, allege মানে কি? allege মানে কি? অভিযোগ করা। এখন ধরুন এটা আপনি পারেন। আচ্ছা ঠিক আছে। দাবি এটাও আপনি জানেন। claim, accuse এটাও আপনি জানেন। complain এটাও আপনি জানেন। blame এটাও আপনি জানেন। মানে আপনি জানেন। তার দরকার নেই। এগুলো থাকুক। আচ্ছা, এখন আসি confirm নিশ্চিত করা এটাও আপনি জানেন। verify এটাও আপনি জানেন। affirm নিশ্চিত করা। হয়তোবা আপনি indoors টা জানেন না। এখন আপনার কাজ হবে indoors টা ব্যবহার করা। কিভাবে? indoors মানে হচ্ছে অনেকটা এই অনুমোদনের মতো বা অনেকটা মানে অনুমোদন দেওয়া, নিশ্চিত করা এরকম একটা অর্থ দেয়। ratify এখন এটাকে আপনি কয়েকবার ব্যবহার করুন। indoors, ratify, indoors এসে অনুমোদন করেছিল। তারা এটাকে অনুমোদন করে, তারা এটা তদন্ত করে, তারা এটা নিশ্চিত করে। আপনি একটু বাস্তবিক অর্থে এপ্লাই করুন। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আমরা দেখলাম deny আচ্ছা, এটা আমরা জানি deny মানে অস্বীকার করা। এরপর আমরা একটু প্রতিশব্দ দেখি refute ধরেন এটা আমার জানা নেই। এখন আপনি কি করবেন জানেন? আপনি এখন থেকে deny ব্যবহার করবেন না, আপনি refute ব্যবহার করবেন বেশ কয়েক জায়গায়। লাইক আপনি বললেন, হুম, "My teacher refuted my logic" না মানে আমার লজিককে টিচার কি করেছিল? মানে অস্বীকার করেছিল। দেখেন, আপনি কোন দিকে তাকাবেন না। সরাসরি "My teacher refuted my logic. I have refuted your evidence" তোমার যেই প্রমাণাদি আছে আমি এটা অস্বীকার করি। আচ্ছা, এখন রিজেক্টেড এর অর্থটা আপনি জানেন, দরকার নেই। আপনি যেহেতু জানেন এটা আর আপনার এখানে সময় দিতে হবে না। আপনি এখন চলে আসবেন কন্ট্রাডিক্ট এটা আপনি জানেন না। আচ্ছা, এটাকে আপনি এখন ব্যবহার করেন। বাদ দেওয়া, অস্বীকার করা। তাহলে আপনি বারবার বলুন না। বারবার বলুন। এখন আপনি বললেন যে, হুম, আ একটা সাবজেক্ট আনেন যে মাই ফ্রেন্ড কন্ট্রাডিক্ট মাই প্রপোজাল আমার প্রপোজাল আমার বন্ধু অস্বীকার করেছে। বা আমার যে দাবি সেটা অস্বীকার করেছে। কন্ট্রাডিক্ট অস্বীকার করেছে। মাই ক্লেইম, মাই ডিমান্ড অ্যান্ড মাই এক্সকিউজ এগুলো অস্বীকার করেছে। আপনি এপ্লাই করুন। কোনো কথা নেই। এমনিই চলে আসবে মাথার মধ্যে। দেখবেন যে সবসময় মাথার মধ্যেই কাজ করতেছে অটোমেটিক্যালি। অ্যাকনোলেজ স্বীকার করা। এটা অস্বীকার, এটা স্বীকার। এখন আপনি অ্যাডমিট জানেন, রিকগনাইজ মানে চিহ্নিত করা, কনসিড মানে সম্মত হওয়া, গ্রান্ট মঞ্জুর করা। আচ্ছা, এখন ধরেন আপনি বললেন যে গ্রান্ট এটা আমি নতুন জানলাম। তাহলে গ্রান্ট বারবার বলুন। মঞ্জুর করা, স্যার আমার ছুটি মঞ্জুর করেছে, আম ইনটেনসিভ মঞ্জুর করেছে বা অনেক কিছুই হতে পারে। একই রকমভাবে দেখুন আমি কিন্তু এই ১০ টাই দেখাবো। বাকিগুলো আপনাদের দেখে নিতে হবে। বাকিগুলো কিন্তু আমি দেখাই দিব না। অনেকে হয়তোবা এগুলো জানেন বা বুঝেন বা পারেন। কিন্তু তারপরেও আমি আপনাকে বারবার কেন বলছি? এইজন্য বলছি যেন এই ব্যাপারগুলোকে আপনি সত্যিকার অর্থে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। যতক্ষণ পর্যন্ত না নিজে ব্যবহার না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না বলবেন, যতক্ষণ পর্যন্ত আপনি নিজে ব্যবহার করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তো এইগুলোকে নিজের প্রয়োজনে প্রাসঙ্গিকতায় যখন নিজে লিখতে যাবেন, উপস্থাপন করতে যাবেন তখন বলবেন, "সবই তো জানি, মাথায় তো আসতেছে না।" এজন্যই বলছি আপনি এপ্লাই করুন। এমনি চলে আসবে। আচ্ছা, এরপর আমরা দেখার চেষ্টা করি ডিসক্লোজ। ধরেন এটা আপনি দেখলেন, আপনি বললেন, "ও ডিসক্লোজ তো আমি জানি।" প্রকাশ করা। কিন্তু এর যে সিনোনিমাস আছে এগুলো কিন্তু আপনি জানেন না। সেটা কেমন? রিভিল। ধরেন এটা আপনি জানেন না। এখন থেকে আপনি ডিসক্লোজ না বলে বলবেন রিভিল। আচ্ছা, আপনি এভাবে বললেন যে, "I revealed his faults." আমি তার ফল্স প্রকাশ করেছি। রিভিলড আপনি করে দেন।
পাস্ট করে দেন। এটা রিভিলড আমি তার ফল্ট প্রকাশ করেছি। আনভেইল আচ্ছা, এটাও আপনি জানেন না। তাহলে বারবার বলুন না। আপনি জাস্ট বলুন অথবা আপনি লেখুন যদি সময় সুযোগ থাকে। এখন আপনি বললেন যে, "আমি তার ষড়যন্ত্র কি করেছি?" সবসময় আমিকে আপাতত নেন না। তারপরে অন্য কাউকে সাবজেক্ট বানাবেন। ধরেন আপনি বললেন যে, "My teacher, my friends unveil my faults." আমার পিতামাতা, আমার শিক্ষক আমার যেই ফল্টস গুলো আছে এগুলোকে উন্মুক্ত করে দিয়েছে, উন্মোচন করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। প্রকাশ করে। বলুন আপনি বারবার। সমস্যা নাই তো। বারবার বলুন, বারবার আপনি অনুধাবন করুন। যদি লেখালেখির সময় না থাকে। আচ্ছা, ধরুন আপনি এভাবে বললেন যে, আ জার্নালিস্ট have unveiled এটা হচ্ছে আপনি আবার যদি এটা পাস্ট করতে চান তাহলে ইডি যুক্ত হবে আরকি। unveiled মানে উন্মোচন করেছে। আচ্ছা? উন্মোচন করেছে। কি উন্মোচন করেছে? আপনি বললেন যে, আম যে "Thirty Games" whatever আমরা আমরা বলতে পারি যে embezzlement মানে টাকা আত্মসাৎ সেটা উন্মোচন করেছে বা corruption সেটা উন্মোচন করেছে। Or we can say here, "Oh, no lots of loopholes existing in our society" সেগুলো উন্মোচন করেছে। Expose উন্মোচন করা। তার মানে আপনি যদি মনে করেন যে আপনি রিভিল পারেন না, আনভিল পারেন না, ডাইভালস পারেন না, ডিসেমিনেট পারেন না, তাহলে আপনি এক মানে একটা করুন। একটা নির্দিষ্ট বাক্য নিন। এরপরে ওই বাক্যটা লিখে একবার রিপিল ব্যবহার করেন। মানে রিভিল যদিও সামান্য পার্থক্য আছে। আমি আপাতত বলছি আপনি একেবারে জেনে নিন যে এটা প্রকাশ করা এটা জেনে নিন। আচ্ছা, আনভিল একবার ব্যবহার করেন, এক্সপোজ ব্যবহার করেন, ডাইভালস ব্যবহার করেন, ডিসেমিনেট ব্যবহার করেন। ডিসেমিনেট মানে হচ্ছে ওই যে একেবারে সার্কুলেট করে দেওয়া, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আরকি খবরের মতো করে। আর পাবলিশ তো আমরা জানি। তার মানে আপনি একটা বাক্য নিলেন। আমি আপনাকে এখানে বোঝাচ্ছি। এখানে তারপরে আপনি এখানে একবার রিভিল ব্যবহার করলেন। রিভিল তারপরে হিজ ফলস আবার আরেকবার আনভিল ব্যবহার করলেন, আরেকবার এক্সপোজ ব্যবহার করলেন, আরেকবার ডাইভালস ব্যবহার করলেন, আরেকবার ডিসেমিনেট যা the news portal disseminated this news or this false or this whatever you wanna say and you can say সো এইভাবে আপনি এই ওয়ার্ডস আর ভোকাবুলারি মুখস্থ করবেন। এখানে ২০০ টির মতো ১০০ টির মতো আছে। তবে আপনি যদি লক্ষ্য করেন মূলত ১০০ টি না। আমরা এইগুলো মিলিয়ে যদি সবকিছু লক্ষ্য করি তাহলে ৫০০ টির অধিক আছে। বিশ্বাস হচ্ছে না? দেখুন শুধুমাত্র একটাই এর মধ্যে কিন্তু আছে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। তো এইরকমভাবে আপনি এই ১০০ টি আ ভার্বের বিপরীতে আরো প্রায় ৪০০ টির মতো পাবেন এখানে। তার মানে আপনার কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা এবং বারবার দেখা। তার মানে যেগুলো আপনি জানেন সেগুলো না, যেগুলো জানেন না সেইগুলোর কথা আমি বলছি। বুঝতে পারছেন তো? আচ্ছা, আরো দেখিয়ে দিব? আমার মনে হয় না আর খুব একটা দেখানোর প্রয়োজন আছে। আপনি যেগুলো করবেন এখানে থাকা প্রত্যেকটি শব্দই অনেক, অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জন্য সুন্দর ও সহজভাবে উপস্থাপন করে রেখে দিয়েছি। এখন আপনার কাজ হচ্ছে এই ব্যাপারগুলোকে গুরুত্ব দিয়ে নিজের প্রয়োজনে বারবার পড়া। এছাড়া তো কোনো উপায় নেই। এছাড়া কোনো গতিও নাই। আচ্ছা, যেমন ধরেন আমি বলেছি যে emphasize জোর দেওয়া। আচ্ছা, ধরেন আপনি এটা জানেন জোর দেওয়া, এটা জানেন জোর দিয়ে কিছু বলা। এখন আন্ডারলাইন এটাও আপনি জানেন। আন্ডারলাইন মানে মার্ক করে রাখা, একটু গুরুত্ব দেওয়া। হাইলাইট এটাও আপনি জানেন। কিন্তু দুর্ভাগ্যবশত আন্ডার স্কোর এটার অর্থটা আপনি জানেন না। তাহলে করণীয় কি? তাহলে করণীয় এইটাকে আপনি এখন ব্যবহার করেন। আপনি লেখালেখির প্রয়োজনে, কথা বলার প্রয়োজনে আন্ডার স্কোর ব্যবহার করেন। কোনো কথা নেই। জোর দেওয়া, গুরুত্ব দেওয়া। এখন আপনি বারবার বলুন গভর্নমেন্ট has underscored গভর্নমেন্ট কি করেছে? আন্ডারস্কোর করেছে, গুরুত্ব দিয়েছে। in a investigations কে over the death of দীপু চন্দ্র দাস, death of হাদি মানে হাদি এবং দীপু চন্দ্র দাসের মৃত্যুর ব্যাপারে গুরুত্ব দিয়েছে। তার মানে underscore or made an investigation or urgent investigations and over this unexpected death and one of them was shot brutally and other the rest of the and was beaten to death and then set him
one fire. Just I can't express my words just like it is here. তার মানে এখন থেকে আপনি কি ব্যবহার করবেন? এই আন্ডারস্কোরটাকে ব্যবহার করবেন। আপনি যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি। আপনার এই যে আ মানে vocabulary build up করার যে শক্তি, এটা অনেক গুণ বেড়ে যাবে। অনেক গুণ। আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনি কিভাবে কি করতেছেন। আচ্ছা, এখন একটা ব্যাপার লক্ষ্য করুন তো। আমি এখানে লিখে রেখেছি occur মানে ঘটা। এখন এখানে আছে take place মানে ঘটা, happen মানে ঘটা। এখন আমি এখানে একটা ব্যাপার লিখে রেখেছি। ঘটা অর্থে সবসময় অ্যাক্টিভ বাক্যই বসে। এটা কত গুরুত্বপূর্ণ জানেন আপনি? তার মানে আপনি চাইলে এই occur, take place, happen এগুলোকে কখনোই প্যাসিভ করতে পারবেন না। সবসময় আপনাকে অ্যাক্টিভ সেন্সেই বলতে হবে। আপনাকে সবসময় অ্যাক্টিভ সেন্সেই বলতে হবে। আচ্ছা, এখন আপনি ধরেন আপনি occur জানেন, happen জানেন বা take place জানেন না। এখন take place ব্যবহার করুন। নতুন আপনি বলতে পারেন you know, unexpected accident এটা তো took place yesterday গতকাল ঘটেছিল। আর আজকে ঘটেছে। জাস্ট আপনি একটু এপ্লাই করেন না। আপনি বলেন যে you know, just today you can say an unexpected incident and have taken place in our area আমাদের এরিয়াতে ঘটেছে। এই ঘটা অর্থে আপনি সবসময় টেক প্লেস ব্যবহার করতে পারেন, হ্যাপেন ব্যবহার করতে পারেন। এখন আপনি এটিকে ভবিষ্যতে ব্যবহার করতে পারেন অ্যাক্টিভ সেন্সে যেমন ন্যাশনাল ইলেকশন উইল টেক প্লেস ইন ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে কি এই ন্যাশনাল ইলেকশন ঘটবে। আপনি মৌখিকভাবে এপ্লাই করুন না। আর যদি সময় সুযোগ থাকে তাহলে লেখায় এপ্লাই করুন। আচ্ছা, এরপরে দেখুন ক্রিটিসাইজ সমালোচনা করা। এখন এটা কিন্তু আমরা মোটামুটি জানি। কনডেম এইটা হয়তোবা কেউ জানে না। এখন থেকে আপনি বলবেন যে কনডেম, ক্রিটিসাইজ সমালোচনা করা। ওহ ইয়া! এটাকে আপনি ধরে নিলেন। এটাকে আপনি কথা বললেন, লেখার প্রয়োজনেও ব্যবহার করলেন। আবারও নিজে একা বললেন, "ওহ ইয়া! কনডেম, I condemn him" আমি তার সমালোচনা করেছিলাম। "I condemn my teacher" আমি আমার টিচারের সমালোচনা করেছিলাম। "I condemned" মানে যুক্ত করে দিবেন আরকি। "I condemned my friend and you know just who had some faults" যার কিছু ফল্ট ছিল আমি তার সমালোচনা করেছিলাম। এরপর আপনি বললেন সেন্সর। এবার আপনার মনে হতে পারে, "ও হ্যাঁ, এটা আমি পারি।" ডিসপারেজ মানে অনেকটা অবজ্ঞা করা বা মানে অবজ্ঞার ছলে সমালোচনা করা এরকম অর্থে। ডিসপারেজ। You know some peoples and also disparaged Hadi and also Hadi's election campaign মানে তারা কি একেবারে সমালোচনা করতো, অনেকটা অবজ্ঞার ছলে করতো, তাই না? আচ্ছা। এই মেড রিমার্কস এটা হচ্ছে পত্রিকার ভাষা। সাধারণত মেড রিমার্কস আর মেক রিমার্কস এভাবে আপনি সাধারণত পেয়ে থাকবেন। এখন আপনি কি এভাবে পড়তে পারবেন না? দেখুন এই যে কনডেম আরেকটা আছে নিন্দা করা, সমালোচনা করা। এখানে আছে ডেনাউন্স এটাও সমালোচনা করা। সেন্সর এটা তো ইতিমধ্যে আমরা পেয়েছি। ডেপ্লোর এটাও অনেকটা এরকম করা মানে মানহানি করা মানে আঘাত করা, অন্তর্ঘাত করা। রিপ্রোজ এটাও অনেকটা এরকমই ডিফেইম মানহানি করা, সমালোচনা করা, নিন্দা করা, পরনিন্দা করা। এই যে জাতীয় যেই খারাপ যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোকে নির্দেশ করেছে। একই রকমভাবে আপনি আবার পড়ুন যে ডেনাউন্স নিন্দা করা, উল্টাপাল্টা কারো বিরুদ্ধে বলা, ডিপ্লোর মানে বলা, রিপ্রোজ অবজ্ঞা করা, বলা, নিন্দা করা, মানহানি করা, সম্মানহানি করা, ডিফেন্ড সম্মানহানি করা, মানহানি করা। আপনি কিন্তু বারবার এগুলোকে নিজের প্রয়োজনে ধরুন একটা বাক্য আপনি লিখলেন যে এরপরে একটা শব্দ কনডেম লিখলেন অথবা ডেনাউন্স লিখলেন। এরপরে আপনি বারবার পরিবর্তন করলেন। সেন্সর দিলেন, ডিপ্লয় দিলেন, রিপ্রোচ দিলেন, ডিফেম দিলেন। এরপরে এখানে একটা অবজেক্ট দিয়ে দিলেন। আমি বলছি আপনি বাক্য বানিয়ে সেটা যত ছোট হোক এইভাবে আপনি পড়ুন। জাস্ট এনাফ। দেখবেন অনেক সুন্দরভাবে আপনি এই ব্যাপারগুলোকে পারতেছেন। আচ্ছা এরপরে আমরা দেখি যে আ প্রাইজ প্রশংসা করা। তার মানে এটার বিপরীত। আচ্ছা কমেন্ট মানে প্রশংসা করা, আপলোড মানে প্রশংসা করা, হেইল মানে প্রশংসা করা, ক্লেইম মানে একেবারে মানে পুরোপুরি করা আরকি অ্যাপ্রিশিয়েট কাউকে অভিবাদন, প্রশংসা, এক্সটল এটাও প্রশংসা করা মানে অনেক বেশি প্রশংসা। ইউলাই ইলোজাই মানে একেবারে বলা যায় যে কাউকে লিখিতভাবে আ মানে আপনি এক কথায় এতটুকু বিষয় মাথায় রাখতে পারেন, সবগুলোই প্রশংসা করা। কোনটা একটু বেশি, কোনটা হালকা, কোনটা মাঝারি। তার মানে সবগুলো প্রশংসা করার অর্থেই ব্যবহার। এখন আপনি মনে করতে পারেন আমি কেমনে কি মনে রাখবো? আপনি আবারও আমি বলছি এখানে ব্যবহার করেন। এরপর আপনি প্রেইজ এর পরিবর্তে কমেন্ট নেন।
কমেন্ট, COMMENT কমেন্ট, কমেন্ট বলেন। I commend him আমি তার প্রশংসা করি। I commend my friends আমি আমার বাবা-মায়ের প্রশংসা করি। I commend my colleague আমি আমার কলিগের প্রশংসা করি। আবার আপলোডে আসেন। I upload এখানে দেখুন ed যুক্ত করতে পারেন, ed যুক্ত করতে পারেন। রেগুলার ভার্বের ক্ষেত্রে ed যুক্ত হয়। মেক্সিমাম ভার্ব আমরা জানি যে ed যুক্ত রেগুলার ভার্বই হয়ে থাকে। আপনি এটা দিয়ে করেন। আবারও hail নিয়ে আসেন, আবারও acclaim নিয়ে আসেন, আবারও appreciate নিয়ে আসেন, আবারও extol নিয়ে আসেন, আবারও eulogize নিয়ে আসেন। এমনি হয়ে যাবে। আচ্ছা, আশা করছি আপনি দারুণভাবে নিয়েছেন। আরেকটু দেখি extend মানে প্রসারিত করা। এটা আমরা অনেকে জানি। ধরেন expand মানে প্রসারিত করা, prolong মানে দীর্ঘায়িত করা, lengthen মানে লম্বা করা, stretch মানে টানা। এখন আপনার এই সবগুলো জানা আছে, এটা জানা নেই। তাহলে এটাই বললেন টানা, টানা প্রসারিত করা মানে অনেক কিছু এমনি টানি না? সেই অর্থে আপনি বলতে পারেন, তাই না? এরপরে দেখুন আমরা ১৯ নম্বরে দেখি লিভ। যদিও এটার ব্যবহার ইতিমধ্যে আমরা দেখেছি। তারপর আবার দেখতে পারি লিভ মানে স্থান, জায়গা ছেড়ে যাওয়া, লিভ মানে কিছু ফেলে রেখে যাওয়া, লিভ মানে ছুটি। আবার সাপোর্ট মানে সমর্থন করা, ব্যাকআপ মানে সমর্থন করা, ইনডোর্স এটাও সমর্থন করা, নিশ্চিত করা। বেশ কিছু অর্থ দেয়। অ্যাসিস্ট মানে সহায়তা করা, অ্যাডভোকেট ফর পক্ষে দাঁড়ানো। আচ্ছা, এই আমি আর দেখাবো না। এখানে ১০০ টির মতো আছে। আপনার কাজ হবে প্রত্যেকটা আমি ঠিক যেভাবে দিয়েছি বারবার দেখার চেষ্টা করা। কোন জায়গায় ব্যাখ্যা থাকলে সেই ব্যাখ্যাগুলোও করা আছে। আপনি সবগুলো দেখে আপনার মতো করে পড়ে নিবেন। পরবর্তী ক্লাসে আমরা দেখব কমন প্রিপোজিশনাল ফ্রেজ। ইতিমধ্যে আপনি কিভাবে পড়বেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। আশা করছি এখন থেকে আপনি আপনার ভোকাবুলারি কিভাবে বিল্ড করবেন সেটার একটা ধারণা পেয়েছেন। ইনস্ট্যান্টলি বাক্য তৈরি করবেন, ইনস্ট্যান্টলি বারবার বাক্য তৈরি করে বলবেন। প্রয়োজনে আপনার সামনে একজন মানুষ দাঁড় করিয়ে বলার চেষ্টা করবেন। আচ্ছা, আজ তাহলে এই পর্যন্তই। আশা করছি আপনি দারুণভাবে ক্লাসটি উপভোগ করেছেন। আর সর্বোপরি আমি বলব যদি আপনার আমার ক্লাস ভালো লাগে অবশ্যই বা আমার এই কোর্সটি যেভাবে তৈরি করা হয়েছে আপনাদের কাছে দারুণ লেগেছে তাহলে দয়া করে অন্যদেরকে অবগত করবেন। বাট বি সিরিয়াস and don't take it be so much easy and also it's not available and also you are not permitted this file to share with third person দয়া করে অন্য কারো কাছে এইটা শেয়ার করবেন না here right now and even I have been giving my just efforts I can call just I try my best আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। সো এই বিষয়গুলোকে আপনি একটু সহজভাবে নিবেন। বারংবার যে আমি বলছি দয়া করে এই ব্যাপারটা মেইনটেইন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরকেও অবগত করুন। You are getting something from watching my videos. Thank you so much.